গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের ঘাঁটি? নিঃসন্দেহে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং বিশেষ করে সেনাবাহিনী যদি প্রোটেকশনটা না দিত তাহলে ব্যাপক জীবনহানি ঘটতে পারতো, এনসিপির এই নেতাদের জীবনহানি ঘটে যেতে পারতো। সবচেয়ে হিংসাত্মক আরও কিছু ঘটনা কিন্তু ঘটছে, এটা তার ধারাবাহিকতা। সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে, অফিসার আহত হয়েছে, তারপরে চিরুনি অভিযান সেখানে চলছে। আপনার মনে আছে স্বেচ্ছাসেবক দলের একজন বা দুজন মারা গেছে, তারা পথসভা করে যখন কি চলে যাচ্ছিল তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এবার আমরা আলোচনায় যাব। দিনভর আমরা জানি যে আজকে আমরা সারা দিন সমস্ত পত্রপত্রিকা ম্যাগাজিনে আমরা দেখেছি যে কেবল টুঙ্গিপাড়ায় যে ঘটনাটা ঘটে গেছে, এনসিপিতে যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে আক্রমণ, সেটি আমরা তাহলে একটু সেই বিষয়ভিত্তিক সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসি। জুলাইয়ের প্রথম দিন থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার গোপালগঞ্জের কর্মসূচি ছিল মার্চ টু গোপালগঞ্জ। এর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা সেখানে পদযাত্রা ও পথসভায় অংশ নিতে যান। তাদের আসার খবরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। আর সকালে উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় হামলাকারীরা। একই সময়ে ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে ইউএনও এম রাকিবুল হাসানের গাড়িবহরেও হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরে সমাবেশ শুরুর আগে সেখানেও ভাঙচুর চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ। তারপরও সেখানেই সমাবেশ করে এনসিপি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি নেতারা বলেন, শেখ হাসিনা গোপালগঞ্জকে ধারণ করলে ভারতে না গিয়ে এখানে আসতেন। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় পুলিশ কেন নিষ্ক্রিয় থাকলো তা নিয়েও প্রশ্ন তুললেন নেতারা। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না। এ সময় নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের কবর রচনা করে ৭২-এর সংবিধান বাতিল করে এনসিপি গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে। শহীদ ওয়াসিম আবু সাইদদের রক্তের শপথ পুনর্ব্যক্ত করেন তিনি। আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। দুপুর 2টা 45 সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে লঞ্চঘাট এলাকায় আবারও এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা হয়। সড়কে গাছ ফেলে অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে এনসিপি নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে পিছু হটতে দেখা যায়। আমাদেরকে দেশে নিরাপত্তা দেয়নি, পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে, এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে, এরা আওয়ামী লীগের দোসর। পরে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি মোতায়েন এবং জেলা জুড়ে 144 ধারা জারি করে প্রশাসন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক। দেখছিলাম আমরা প্রতিবেদনটি। প্রথমে আমি মোস্তফা ফিরোজ, আমি আপনার কাছে আসতে চাইব। আজ তো 16ই জুলাই, শহীদ আবু সাঈদের প্রথম প্রয়াণ দিবস। আজকের দিনটা কিন্তু হওয়া উচিত ছিল আবু সাঈদের স্মরণে কিছু স্মরণ সভা বা তাকে নিয়ে, তার জীবনী নিয়ে আমরা এরকম কিছু আমরা আশা করেছিলাম। হঠাৎ করে 1 জুলাই থেকে এনসিপির যে পদযাত্রা ছিল সেটা হঠাৎ করে লং মার্চ টু গোপালগঞ্জ নাম হয়ে গেল এবং আজকে এ ধরনের একটা ঘটনা ঘটল। একটু জানতে চাই, এই পদযাত্রা থেকে লং মার্চ টু গোপালগঞ্জ, এটা কি আসলে কোনো বার্তা? একটা বার্তা তো বটেই, যেহেতু গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ অধ্যুষিত একটা এলাকা, সুতরাং সেটাকে, এবং শেখ হাসিনার জন্মভূমি, বঙ্গবন্ধুর জন্মভূমি, সব মিলিয়ে গোপালগঞ্জের দিকে একটা নজর আছে। সেই জন্য আলাদাভাবে তারা এই নামটা করছে। এই নামের মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা হলো ঘটনাটা। আর আবু সাঈদের ব্যাপারে, স্মরণের ব্যাপারে কিছু কর্মসূচি হচ্ছে, ফোকাস পয়েন্টটা সেটাই থাকতে পারতো, কিন্তু এরকম সংঘাতের জন্য এনসিপি বা সরকার কেউ প্রস্তুত ছিল না, যার কারণে হয়তো তারা এটা আকস্মিক একটা পরিস্থিতির মধ্যে পড়ছে। এবং যেটা মানে এই যাবৎকালের গত 5ই আগস্টের
পরবর্তী কয়েকদিনের ঘটনা প্রবাহের পরে একটা লম্বা সময়ের ব্যবধানে একটা খুবই মারাত্মক এবং সিরিয়াস একটা ঘটনা, এই ঘটনা পুরো রাজনৈতিক পরিস্থিতির একটা পাল্টে দিল। যে তাহলে গোপালগঞ্জে এই ঘটনা ঘটলো কেন? এনসিপি তো সারা দেশে পদযাত্রা করছে শান্তিপূর্ণভাবে, কোথাও তো সমস্যা হয়নি, এখানে সেই সমস্যাটা হলো কেন? সমস্যাটা হলো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো। সাধারণ মানুষ, সেখানকার জনগণ যেহেতু আওয়ামী লীগ সমর্থিত, তাদের একটা আলাদা একটা ক্ষোভ থাকতে পারে এই নাহিদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ তাদের প্রতি। সেই ক্ষোভটা এমন এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে রূপ নিল। দেখেন, এই যে কোনো কিছুর প্রতিবাদ বা প্রতিরোধ কিন্তু গণতান্ত্রিকভাবে হতে পারত, তারাও আলাদাভাবে একটা সমাবেশ করতে পারত, কিন্তু সেটা না করে তাদের যেই ধরনটা দেখলাম সেটা হচ্ছে একেবারেই তাদেরকে আক্রান্ত করা, তাদেরকে করা। এবং যদি আজকে আইন শৃঙ্খলা এবং বিশেষ করে সেনাবাহিনী যদি প্রোটেকশনটা না দিত, তাহলে ব্যাপক জীবনহানি ঘটতে পারতো, এনসিপির এই নেতাদের জীবনহানি ঘটে যেতে পারতো। আমরা খুবই খারাপ সংবাদ আসতাম। এই আশঙ্কাটা যেহেতু ছিল, তাহলে এনসিপির ছাত্ররা কেন গোপালগঞ্জকে আজকের দিনেই বেছে নিল? না, এটা তারা চলছে, এটা চলতে চলতে কখনো না কখনো তো হইতো। এটা আজকে করলো বলে আজকেই ঘটনা ঘটলো তা না। যদি 2 দিন আগে হতো, এটা হয়তো 5 দিন পরে হলেও সেটা ঘটতে পারতো। এই ক্ষেত্রে আমি মনে করি এনসিপি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মেজার্স নেওয়া উচিত ছিল, বা কর্মসূচিটাকে তারা আরও প্রলম্বিত করতে পারতো, বা এই জেলাটা তারা অ্যাভয়েড করলে পারতো। দেখেন, আপনি যদি গত 8 মাসের মধ্যে সবচেয়ে হিংসাত্মক আরও কিছু ঘটনা কিন্তু ঘটছে, এটা তার ধারাবাহিকতা। আপনার মনে আছে স্বেচ্ছাসেবক দলের 1জন বা 2জন মারা গেছে, তারা পথসভা করে যখন কি চলে যাচ্ছিল তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে, অফিসার আহত হয়েছে, তারপরে চিরুনি অভিযান সেখানে চলছে। এটা ধারাবাহিকভাবে চলতে চলতে আজকে সেখানে ওই অবস্থা, ওখানকার আওয়ামী লীগের নেতা। জি, বোঝা যায় যে গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের ঘাঁটি। নিঃসন্দেহে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু ঘাঁটি বলে আপনি তো সেটাকে অন্য কোনো দলের কোনো কর্মসূচি করতে দেবেন না।